নমস্কার বন্ধুগণ, সকলকে স্বাগত। আজ মহাত্মা হ্যানিম্যানের 271তম জন্ম জয়ন্তী উপলক্ষে আমি ওনাকে সশস্ত্র প্রণাম এবং আমার প্রণাম এবং ভালোবাসা জানাই। মঞ্চে উপবিষ্ট বিদগ্ধ প্রথিতযশা হোমিও চিকিৎসক, খ্যাতনামা হোমিও চিকিৎসক ডক্টর প্রভাস মল্লিককে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক প্রণাম। ডক্টর মনোরঞ্জন দেশাইকে আমার প্রণাম। আমাদের কৌশিক চ্যাটার্জি মহাশয়, যিনি জেনারেল সেক্রেটারি, ডক্টর ভাদুরী, ডক্টর মনোজ কুমার চক্রবর্তী, ওনার আমি বড় ফ্যান। ওনার বক্তব্য শুনি, সকলকে আমার প্রণাম জানিয়ে আমি আজকে আমার এই বক্তব্য শুরু করব। আজ আমার টপিক ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস এমনই একটি রোগ যেটি ইট ইজ আ গ্রুপ অফ মেটাবলিক ডিজিজেস। তো এটা ভারতবর্ষে প্রায় 10% মানুষের মধ্যে আমরা দেখতে পাই। মানে এখন যদি ভারতের জনসংখ্যা হয় 140 কোটি, প্রায় 14 কোটি মানুষ ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত এবং প্রায় 20 কোটি মানুষ এই প্রি ডায়াবেটিক রোগে ভুগছেন, মানে ডায়াবেটিসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তো এই পটভূমিতে, এই প্রেক্ষাপটে আজকের আমার এই আলোচনা ডায়াবেটিস মেলাইটাস। প্রথমে একটু আমি ডেফিনিশনটা দিয়ে দিই। ইট ইজ increased amount of sugar in blood due to direct or indirect deficiency of insulin and or disorder in carbohydrate protein fat metabolism। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনসুলিনের কম থাকার কারণে, ইনসুলিনের কম ফলনের কারণে বা অ্যাকশন ঠিক মতো করছে না ইনসুলিন, অথবা প্যানক্রিয়াস ইনসুলিন নেই, এবং সাথে সাথে অ্যান্ড অর জন্য বললাম যে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট মেটাবলিজমের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস নামক এই অসুখটি আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে কিন্তু এর দুটি টাইপস রয়েছে, মূলত দুটি টাইপস। টাইপ 1 ডায়াবেটিস, যেটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট অর ইমিউন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, যেটি সাধারণত আমরা একটু ইয়াং এজে দেখতে পাই। 20 কম যাদের বয়স তাদের মধ্যে দেখতে পাই, চাইল্ডহুডে দেখতে পাই। মূলত 12, 13, 14, 15, 16 এই ধরনের বয়সীদের একহারা চেহারা, তাদের ক্ষেত্রে আমরা এই টাইপ 1 ডায়াবেটিসটা দেখতে পাই। তো তাদের ক্ষেত্রে কিন্তু ক্লাসিক্যাল 4টি সিম্পটম আমরা পাই। সেটি হলো পলিউরিয়া, মানে বারবার ইউরিনে যাওয়া, পলিডিপসিয়া, বারবার জল পিপাসা পাওয়া, এবং পলিফেজিয়া, বারবার খিদে পাওয়া। এর সাথে থাকে মার্কড উইকনেস উইথ ওয়েট লস। তো এই 4টি সিম্পটম আমরা দেখতে পাই। যদিও এই যে বললাম ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, এনাদের যেহেতু প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাটা ধ্বংসপ্রাপ্ত হয়, বিটা সেল ধ্বংসপ্রাপ্ত হয়, তাই জন্য বডি ইনসুলিন তৈরি করতে পারে না। এতে সারা জীবন ইনসুলিনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, তাই এটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। এটাকে জুভেনাইল ডায়াবেটিসও বলা হয়, যেহেতু এটা ইয়াং এজে আমরা পাই। তো এখানে এই 4টি যে সিম্পটম বললাম, এটি কিন্তু অনেক প্রমিনেন্ট থাকে, যেটি আমরা 10% রোগীর মধ্যে পাই। 10% রোগীকে আমরা দেখতে পাই এই জুভেনাইল ডায়াবেটিসে, আর বাকি যে 90% যে আমরা পাই সেটি হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। সেটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট অর নন ইমিউন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। সেই ধরনের পেশেন্টই আমরা বেশি পাই, যেটা টাইপ 2 ডায়াবেটিস, মানে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। সাধারণত ওবেসিটি, ফ্রাস্ট্রেশন, অ্যাংজাইটি, মেন্টাল স্ট্রেস, স্থূলত্ব, বিশেষ করে হচ্ছে অ্যাবডোমিনাল ওবেসিটি, সেন্ট্রাল ওবেসিটি যেটাকে বলি, কায়িক পরিশ্রম না করা, অলস জীবনযাপন, বহেমিয়ান জীবনযাপন, ফাস্ট ফুড খাওয়া, এই সব কারণে গ্লুকোজটা ব্লাডে বাড়তে থাকে। এবার এখানে একটা কথা বলি, আমরা জানি যে আমাদের প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ ইনসুলিন নামক একটি কেমিক্যাল, জৈব রাসায়নিক পদার্থ, হরমোন ক্ষরণ করে, যেটির কাজ হলো গ্লুকোজকে ব্লাডে বাড়তে না দেওয়া, নরমালাইজ রাখা, এবং সেই গ্লুকোজকে আমাদের শরীরের সেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া। তাহলে আমরা ইন্ধন পাবো, ফুয়েল পাবো। যেরকম বাইক চালানোর জন্য আমাদের জ্বালানির দরকার, শক্তির দরকার, সেটি আমরা ইনসুলিন যখন গ্লুকোজকে নরমালাইজ করে সেলের মধ্যে ঢুকিয়ে দেয় তখন আমরা পাই। কিন্তু যদি কোনো কারণে ইনসুলিনের ঘাটতি হয় বা প্যানক্রিয়াসে ইনসুলিন না থাকে, সেক্ষেত্রে কি হবে? ইনসুলিনের ক্ষরণের কমে বা না থাকায় ব্লাডে গ্লুকোজটা বাড়তে থাকবে, মাসেলসে যাবে না, সেলে যাবে না, ফলে কিন্তু আমরা ডায়াবেটিস মেলাইটাসের শিকার হব, যেটা হচ্ছে জুভেনাইল ডায়াবেটিস আমরা দেখি, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে। এবং আমরা টাইপ 2 তে যেটা দেখি, তাদের ক্ষেত্রে কিন্তু ইনসুলিন সারা জীবন নেওয়ার তো দরকারই হয় না, তাদেরকে ওরাল মেডিসিনই কাজ হয়, কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু ইনসুলিনের দরকার হতে পারে। এখন ঘটনা হচ্ছে প্যানক্রিয়াটিক প্যারেনকাইমাটা পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়, সেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে। আর
যারা নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাসে ভোগে তাদের ক্ষেত্রে কিন্তু প্যানক্রিয়াসে ইনসুলিন থাকে, সেটা রেজিস্ট হয়, মানে কোনো কারণে কাজ করতে পারে না, যেমন অ্যাবডোমিনাল ওবেসিটি, বা ইনসুলিন আছে তার সিক্রেশনটা কম হচ্ছে, এই সমস্ত কারণে ঠিকমতো আমাদের গ্লুকোজটা ব্লাড থেকে সেলের মধ্যে পৌঁছায় না, তখন আমরা বিভিন্ন রকম এই ধরনের সিমটম দেখতে পাই। এখানে আরো কিছু কথা আমার বলার আছে, যেটি হলো এই ডায়াবেটিস মেলাইটাস কিন্তু আরো অনেক রোগকে আহ্বান করে আনে, যেমন হাই ব্লাড প্রেসার। এরকম দেখা গেছে যে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে 30 থেকে 40% পেশেন্টদের আমরা কিন্তু দেখি হাইপারটেনশনের শিকার। এছাড়া হাইপারটেনশন রয়েছে এরকম 20 থেকে 25% মানুষ ডায়াবেটিসের শিকার। আর ডায়াবেটিস প্লাস হাইপারটেনশন ইকুয়াল টু লিডিং টু হার্ট অ্যাটাক, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর ডায়াবেটিসের অনেক কমপ্লিকেশন আছে, তাতে যাবো তার আগে আরেকটা জিনিস জেনে রাখতে হবে, টাইপসের মধ্যে আরেকটা ডায়াবেটিসের জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়, অর্থাৎ যখন মা গর্ভবতী হন তখন কিন্তু সেই সময় তার একটা ডায়াবেটিস ডেভেলপ করে, যেটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস। তো সেক্ষেত্রে কি হয়, বাচ্চার ওজনটা কিন্তু খুব বেশি হয়, জরায়ুতে মানে ইউটেরাসে ফ্লুইড কন্টেন্ট বেশি হয়, জল বেশি থাকে, সেক্ষেত্রে মায়েদের খুব কষ্ট হয়, অনেক সময় বাচ্চা প্রসবের সময় মৃত্যু হয়। 30% ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের কমপ্লিকেশন তৈরি হয়, এবং 6% ক্ষেত্রে দেখা গেছে যে বিকলাঙ্গ শিশুরও জন্ম হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিস যখন হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের মায়ের দিকে বিশেষ করে নজর দিতে হবে। আর ডায়াবেটিস প্রতিরোধে এখানে একটা কথা বলা দরকার, এই জেস্টেশনাল ডায়াবেটিস প্রতিরোধ করা যায় আমরা যদি ভিটামিন ডি, এই ভিটামিন ডি3 এর পরিমাণটা 30 গ্রাম পার ন্যানো, এবং ট্রিটমেন্ট করার পর প্রত্যেক বছর কিন্তু আপনাকে স্ক্রিনিং করতে হবে, ডায়েট এক্সারসাইজ সঠিকভাবে মেনে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা এরকম দেখা গেছে যে ডায়াবেটিস থেকে মুক্তি পেতে পারে, যেটা টাইপ 2 এর ক্ষেত্রে। আর এখানে এবার আমি যাব কমপ্লিকেশনের ক্ষেত্রে, মানে ডায়াবেটিস থাকলে কি কি কমপ্লিকেশন বা জটিলতা তৈরি হতে পারে। যেমন হচ্ছে অ্যাকিউট কমপ্লিকেশন, মানে তাৎক্ষণিক কি বিপদ করতে পারে, সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, মানে ব্লাড সুগারটা হঠাৎ করে ফল করে যায়। সেই হাইপোগ্লাইসেমিয়া হলে যদি এক্সেসিভ হাঙ্গার থাকে, রেগুলার হাঙ্গার করতে পারি, যেটা সিম্পটমটা আমরা আয়োডিয়ামে পাই, কার্ডিয়াম, সেটা থাকে, সাথে কনফিউশন থাকে, হেডেক থাকে, ডিজিনেস থাকে, এই সমস্ত সমস্যাগুলো থাকে, সাথে বেশি দিকে অজ্ঞান হতে পারে, যেটা কিন্তু আমরা লাইফ থ্রেটেনিং। তাহলে আমরা কিন্তু ক্রনিকের থেকে অ্যাকিউট যে কমপ্লিকেশন সেটার দিকে বেশি নজর দেবো। কেন দেবো? পেশেন্টের 15 মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে সেই পেশেন্টকে কি করতে হবে আমাদের? যদি সেরকম সিম্পটম পায় তাকে সঙ্গে সঙ্গে চিনি, গুড় যা আছে মিষ্টি জিনিস দিতে হবে, তাহলে আমি জীবন বাঁচানো গেল। জীবনের থেকে মানুষের কোনো ব্যাধি বড় হতে পারে না, সেটা হলো। আচ্ছা, যদি দেখা যায় যে অজ্ঞান হয়ে গেছে আর পেশেন্টের ওরকম টেন্ডেন্সি রয়েছে হাইপোগ্লাইসেমিয়া, তাহলে গ্লুকাগন 1 mg ইনজেক্ট করতে হবে। তাতেও যদি না হয় তাহলে হসপিটালে নিয়ে যেতে হবে। যদি দেখা যায় অচেতন অবস্থায় পাক ঘুরিয়ে দিতে হবে, তখন কোনো মুখে কোনো গুড় বা চিনি কিছু দেওয়া যাবে না, গ্লুকাগন ইনজেক্ট করতে হবে, না হলে সরাসরি হসপিটাল। এটা হলো হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, এবার হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস বলে একটি রোগ আছে, যেখানে আমাদের শরীরে কিটোনের মাত্রা বাড়ে। কেন কিটোনের মাত্রা বাড়ে? শরীরে যখন গ্লুকোজ ব্লাডে বেড়ে যাচ্ছে, কারণ ইনসুলিন নিয়ে যেতে পারছে না সেলের মধ্যে, ইনসুলিন সেলের মধ্যে নিয়ে যেতে পারছে না, তো গ্লুকোজটা ব্লাডে বাড়ছে, গ্লুকোজটা ব্লাডে বাড়ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে গ্লুকোজ শরীর পাচ্ছে না, যেই পাচ্ছে না শরীরে একটা এনার্জি দরকার হচ্ছে, তখন ব্রেনের গ্লুকোজ রিসেপ্টর সেন্টার বলছে খাবার দাও, খাবার দাও, বেশি খিদে পাচ্ছে। তখন খাবার তো পাচ্ছে না, তখন বডি কি করছে? শরীরে চর্বিটাকে ভাঙতে শুরু করছে, ফ্যাটটাকে ভাঙতে শুরু করছে, ফলে বেশি কিটোন উৎপন্ন হচ্ছে। যেই বেশি কিটোন উৎপন্ন হবে, একটা মাত্রা অতিরিক্ত ভাবে উৎপন্ন হবে, তখন কিন্তু সেই কিটোন বডি থেকে একটা অ্যাসিডিক এফেক্ট তৈরি করবে, অ্যাসিডটাকে ব্লাডটাকে অ্যাসিডিক করে দেবে, আম্লিক করে তুলবে, সেটাকে বলা হয় ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। যেখানে হেডেক থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে, নজিয়া থাকবে মানে ভমিটিং থাকবে, ইত্যাদি থাকবে, এবং কি পেশেন্ট কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই যে অ্যাকিউট কমপ্লিকেশন, পেশেন্টকে তো আগে বাঁচাতে হবে, হাইপোগ্লাইসেমিয়া কিভাবে রোধ করবো সেটা আমাদের দেখতে হবে, সাথে সাথে দেখতে হবে কিটোঅ্যাসিডোসিস কিভাবে আমাকে রোধ করতে হবে। আর এখানে আরেকটা কথা, হাইপোগ্লাইসেমিয়ার যে আমি লক্ষণগুলো বললাম, হাইপোগ্লাইসেমিয়া হওয়ার আরেকটি কারণ আছে, পেশেন্ট হয়তো ওষুধের ডোজ ঠিক মতো নিচ্ছে না, বা ওষুধের ডোজ ঠিক নিলেও হয়তো খাবার দাবারটা ঠিক মতো খাচ্ছে না, ওষুধের ডোজ হয়তো বেশি নিয়েছে, খাবারটা ঠিক মতো খায়নি, সেই কারণ হতে পারে, অ্যালকোহলের কারণ হতে পারে, বিভিন্ন ড্রাগসের কারণ হতে পারে। এবার এখানে আরেকটি কথা, এই যে বললাম বিশেষ করে ডায়াবেটিসের যে 4টে সিম্পটমের কথা বললাম, পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, মার্কুরিয়াস এন্ড ওয়েট লস। এই যে পলিউরিয়া কেন হয়? বারবার বেশি যেতে ইচ্ছা করছে, প্রস্রাব বেশি
কারণ প্রস্রাবটা যে আমাদের বেশি হচ্ছে, গ্লুকোজটা যে বেশি ব্লাডে আসছে, সেটা জলে বাহিত হয়ে আসছে, তার সাথে ইলেকট্রোলাইট আসছে, তারপরে জলটা বেরিয়ে যাচ্ছে শরীরে, ব্রেন থেকে একটা সিগন্যাল আসছে বেশি জলের কাছে, যেটাকে বলা হয় পলিডিপসিয়া। পলিফেজিয়া যে বললাম গ্লুকোজ যাচ্ছে না শরীরে, সেখান থেকে সিগন্যাল আসছে পলিফেজিয়া, অতিরিক্ত খিদে। তো এই কারণে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এবার কমপ্লিকেশন আমি ছোট করে বলার চেষ্টা করি। এবার কমপ্লিকেশন একটু বললাম, ক্রনিক মানে লং লাস্টিং ইফেক্ট হতে পারে, রেটিনোপ্যাথি হতে পারে, চোখের ক্ষতি হতে পারে। কি হয় সেখানে? স্ট্রাইক, রিকারেন্ট স্ট্রাইক মানে আঞ্জনি, যেটা হচ্ছে সাপুরেটিভ হতে পারে, সাধারণত সাপুরেটিভ হয় মানে পাস ফর্মেশন হয়। তারপরে কি চ্যালাজিয়ন হতে পারে, চ্যালাজিয়ন মোগলবেন গ্ল্যান্ডের এখন ইনফ্লামেশন হয়, যেটা নতুন আকারে তৈরি হয়, চ্যালাজিয়ন হতে পারে। এছাড়া কি হতে পারে? ভিট্রিয়াস হ্যামারেজ হতে পারে, সেখান থেকে রেটিনাল হ্যামারেজ যেতে পারে, রেটিনাল হ্যামারেজ, সেখান থেকে আবার রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে, সেখানে সার্জারি করতে হবে। আচ্ছা, যেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এবার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, গ্লোমেরুলোনেফ্রাইটিস, মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, র্যাপিড প্রোগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস, নেফ্রোটিক সিন্ড্রোম, র্যাপিড গ্লোমেরুলোনেফ্রাইটিস থেকে লিডিং টু রেনাল ফেলিওর দিকে নেফ্রোপ্যাথি হয়ে গেল। তাহলে এবার আসি আমি ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডিস্টাল সিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডিস্টাল মানে আমাদের সেন্ট্রাল, আমরা যদি অ্যানাটমিক্যাল পজিশন থেকে আমাদের আঙুলগুলো ঝিনঝিন করে অবশ্যই, তাহলে কি হলো এটা? ডিস্টাল সিমেট্রিক্যাল, দুটো হাতের আঙুল ঝিনঝিন করছে, ডিস্টাল সিমেট্রিক্যাল ডায়াবেটিক নিউরোপ্যাথি। এছাড়া অ্যাসিমেট্রিক্যাল প্রক্সিমাল মোটর সেন্সারি নিউরোপ্যাথি হতে পারে। এছাড়া হতে পারে পলিনিউরোপ্যাথি মাল্টিপ্লেক্স, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন জয়েন্ট অ্যাটাক করতে পারে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম মেনে হয় না, বিভিন্ন জয়েন্ট আমাদের অ্যাটাক করতে পারে। এছাড়া রয়েছে ডায়াবেটিক এনটেরোপ্যাথি, যেখানে পলিফেজিয়া থাকে মানে অতিরিক্ত ক্ষুধা থাকে, এনটেরোপ্যাথি মানে ইন্টেস্টাইন রিলেটেড, অতিরিক্ত ক্ষুধা থাকে আমাদের, এবং ব্লোটিং, অ্যাসিডিটি এগুলো হয়, এবং রিকারেন্ট ডায়রিয়া এবং ডিসেন্ট্রি হয়, সেটা প্রায় 2 মাস চলতে পারে, যেটা কিন্তু এইচআইভিতে অনেক সময় দেখা যায়, সেটা পরের ব্যাপার। আচ্ছা, এই জিনিসগুলো থাকে। আরেকটা থাকে গ্যাস্ট্রেটরি সোয়েটিং, যেটা আমাদের ইগনিশিয়া আমালাতে আছে, গ্যাস্ট্রেটরি সোয়েটিং থাকে, এনটেরোপ্যাথি হয়ে গেল। এবার হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, হার্টের কি ক্ষতি করে? হার্টের ব্লাড ভেসেলসকে চোখ করে দেয়, হার্ট অ্যাটাকের দিকে এগিয়ে দেয়। আমরা জানি যে রক্তপ্রবাহ নারীর ক্ষতি করে ডায়াবেটিস, তো সেক্ষেত্রে কি হয়? কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করতে পারে, ইসকিমিয়া ডেভেলপ করে, এবং সেখান থেকে হার্ট ফেলিওর হতে পারে। সাইলেন্ট হার্ট অ্যাটাক হয় ডায়াবেটিসে, কারণ জানেন? কারণ আমাদের তো নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়, সেন্সেশন থাকে না, সেই কারণে কিন্তু ড্যামেজ হয় নার্ভ, এবং হার্ট অ্যাটাক ঘুমের মধ্যেই হয়ে যেতে পারে, সে বুঝতেই পারবে না, সেটা হয়। আর লাস্ট যে কমপ্লিকেশন, সেটা হচ্ছে ডার্মাটোলজিক্যাল কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলাইটাস, মানে স্কিনের মধ্যে কি কি চেঞ্জেস আমরা পাই। রেকারেন্ট আলসার, রেকারেন্ট ভয়েড, আনহিল্ড আলসার, কোনো দানা ফুসকুড়ি দেখলে, সিনকুলার সময় দানা দেখা যায়, সেগুলো আমরা কিন্তু দেখতে পাই, সেগুলো আমরা কিন্তু ডায়াবেটিস কারণে দেখতে পারি। এবং এখানে কিন্তু একটা কথা বলে রাখা দরকার, ডায়াবেটিক ফুট আলসার হয়, পায়ের যত্ন খুব ভালো করে নিতে হবে, গরম জলে ভালো করে পা পরিষ্কার করে কোনো ভালো ক্রিম ইউজ করতে হবে, পায়ের আঙুলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, যখন জুতো পরবেন সামনে দিয়ে যেন চাপা না থাকে, গরম জুতো পরবেন, এগুলো কিন্তু দেখতে হবে। তা না হলে কিন্তু সেখান থেকে গ্যাংগ্রিন হতে পারে, মোস্টলি ওয়েট গ্যাংগ্রিন ডেভেলপ করে, সেখান থেকে কিন্তু পেশেন্টের মৃত্যু পর্যন্ত হয়েছে, এরকম আমি দেখছি। তো সেই জিনিসগুলো হয়। আরেকটা জিনিস, ভিশনের একটা প্রবলেম হয়, কতগুলো রেটিনোপ্যাথি বলছিলাম, টু স্পটিং ভিশন, জিগজ্যাগ মনে হয় জিনিসগুলো, সেই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পারি এই ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে। এখন কথা হচ্ছে কিভাবে প্রতিরোধ করবো। প্রতিরোধ করার আগে আমাকে জানতে হবে ডায়াগনোসিস। ফাস্টিং ব্লাড সুগার আমাকে করতে হবে। ফাস্টিং ব্লাড সুগার যদি 100 থেকে 125 mg/dl থাকে, তাহলে সেটাকে আমরা প্রি ডায়াবেটিক বা পলি ডায়াবেটিক বলি, তো সেক্ষেত্রে কি হয়?